আসসালামু আলাইকুম সবাইকে। ফিজিক্সের একটি লেকচারে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব এইচএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ নিউটনের গতিসূত্র নিয়ে। আমরা জানি নিউটন তার বিভিন্ন গবেষণা থেকে গতির 3টি সূত্র দিচ্ছেন। এর মধ্যে একটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যা আমরা আপাতত বোর্ডে দেখতে পাচ্ছি। তো নিউটনের প্রথম সূত্রটি হলো, বাহ্যিকভাবে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এখন আমরা বিষয়টাকে একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। ধরো একটা বস্তু এখানে স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ ইউ সমান সমান 0। এখন এই বস্তুর উপর যদি আমি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি, অর্থাৎ তার উপর যদি আমি এই বরাবর কোনো বল প্রয়োগ না করি, তাহলে সে চিরকাল স্থির থাকবে। সে চিরকাল স্থির থাকবে। এবং ধরে আরো একটি বস্তু, যে বস্তুটি ভি বেগে গতিশীল ছিল, তার ভি একটা বেগ ছিল, সেটার মান হচ্ছে ভি। একটা বস্তু ভি বেগে গতিশীল ছিল, এখন তার উপরও যদি আমি কোনো এক্সট্রা বল প্রয়োগ না করি, তাহলে তার এই ভি বেগের কোনো পরিবর্তন হবে না, বরং সে এই ভি বেগে যেই পথে যাচ্ছিল সেই সরলরৈখিক পথে চিরকাল সমান বেগেই গতিশীল থাকবে। অর্থাৎ তার বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সে এই বেগে চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এই হচ্ছে নিউটনের ফার্স্ট সূত্রের ডেরিভেশন। এখন এখান থেকে আমরা যে মেইন বিষয়টার ধারণা পাই, সেটা হচ্ছে জড়তা। এখন কোয়েশ্চেন আসতে পারে, জড়তা কি? জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে তা বজায় রাখতে চাওয়ার প্রবণতা। তা বজায় রাখতে চাওয়ার প্রবণতা। এখন তাহলে আমরা একটু বিষয়টাকে ভাবার চেষ্টা করি, যে ধরো এই বস্তুটা কি অবস্থায় ছিল? সে স্থির ছিল। যখন সে স্থির ছিল, তখন বাহ্যিকভাবে প্রয়োগ না করার, কোনো বল প্রয়োগ না করা হলে সে চিরকাল স্থির থাকবে। অর্থাৎ সে যেই অবস্থায় আছে, সে সেই অবস্থাটাই ধরে রাখার চেষ্টা করবে। এবং সেই সেম বিষয়টাই আমরা এর ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। এই বস্তুটা গতিশীল ছিল, সে সর্বদা তার সেম বেগ নিয়ে গতিশীল থাকার জন্য চেষ্টা করে। এখান থেকে তাহলে আমরা এই জড়তার দুইটা প্রকারভেদ পাই। একটা হচ্ছে স্থিতি জড়তা, এবং আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তুতে বিদ্যমান জড়তা। স্থির বস্তুতে বিদ্যমান জড়তাকে আমরা স্থিতি জড়তা বলবো, বা যে জড়তার কারণে কোনো একটি বস্তু স্থির থাকতে চায় সেই জড়তাকে আমরা স্থিতি জড়তা বলবো। এবং গতি জড়তা হচ্ছে ঠিক স্থিরের জায়গায় যদি গতিশীল বস্তু নিয়ে আমরা কথা বলি, তাহলে সেটাকে আমরা বলবো গতি জড়তা। এখন এদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা মনে করার চেষ্টা করি। ধরো তুমি একটা ফ্যানের সুইচ অন করলা, যার ফলে কি ফ্যানটা ঘুরতে শুরু করবে। এখন ফ্যান তো ঘুরতে শুরু করে, কিন্তু যখন আমরা সুইচটা অফ করে দিই, তখন কিন্তু ফ্যান সরাসরি থেমে যায় না। ফ্যান তারপরও কিছু সময় যাবত ঘুরতে থাকে, কেননা ফ্যান গতিশীল অবস্থায় ছিল। সে তাকে বন্ধ করে দেওয়ার পরও কিছুক্ষণ গতিশীল অবস্থায় থাকতে চায়। এরপর বাতাসের বাধা, ওজন, বিভিন্ন কারণে ফ্যানটা আলটিমেটলি থেমে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ফ্যানের মধ্যে গতি জড়তা কাজ করতেছিল। এছাড়া আরেকটা এক্সাম্পল আমরা চিন্তা করি, যখন বাসালা বাস চালায়, এখন বাসে হঠাৎ করে ব্রেক করে, তখন কি হয়? আমরা সামনের দিকে ঝুঁকে যাই। এখন আমরা সামনের দিকে ঝুঁকে যাই কারণ আমাদের বডি বাস যেই বেগে ছিল সেই বেগেই চলমান অবস্থায় থাকে। কিন্তু বাস যখন ব্রেক করে, আমাদের বডি তো আর ব্রেক করে না, তাই আমাদের বডি যে বেগে ছিল সেই বেগেই যাওয়ার চেষ্টা করে, যতক্ষণ না আমরা একটা প্রতিরোধ বল দিয়ে নিজেদেরকে থামিয়ে নিই। যদি তুমি এই বলটা না দাও, তাহলে স্বাভাবিকভাবে তোমার মাথা সিটের সাথে লেগে ফেটে যাবে। তো এগুলাই হলো আমরা নিউটনের ফার্স্ট সূত্র থেকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারি, যার মধ্যে প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জড়তা, অর্থাৎ কোনো বস্তু যে অবস্থায় আছে তা বজায় রাখতে চাওয়ার প্রবণতা।
আশা করি নিউটনের ফার্স্ট সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তাহলে আমরা এবার নিউটনের সেকেন্ড সূত্রের দিকে চলে যাই। এবার আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। নিউটনের দ্বিতীয় সূত্রে আমাদের বলা হয়েছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রয়োগকৃত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন বলের দিকেই ঘটে। অর্থাৎ এখানেও আমি একটা বস্তুকে নিই, ধরি একটা বস্তু যার ভর হচ্ছে এম এবং তার আদিবেগ ইউ, তার উপর এফ বল প্রয়োগ করার ফলে ধরি টি সেকেন্ড সময়ে তার বেগ ইউ থেকে হয়েছে ভি, তার আদিবেগ ইউ এবং শেষ বেগ ভি। এখন এই ক্ষেত্রে আমরা যদি আমাদের বিবৃতির দিকে তাকাই, আমাদের বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রয়োগকৃত বলের সমানুপাতিক। বিবৃতি অনুসারে বললে এখানে আমরা বলতে পারি যে বল হলো ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখানে ভরবেগকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ভরবেগের পরিবর্তনের হার। এখন আমরা জানি ভরবেগ পি এর মান কত। ভরবেগ পি সমান সমান আমরা জানি এম ভি। তাহলে সেটা এখানে বসালে এফ ইজ ইকুইভ্যালেন্ট টু ডি ডিটি অফ এম ভি, যেখানে আমরা জানি যে এই ক্ষেত্রে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভর কনস্ট্যান্ট, তার বেগের পরিবর্তন হয়েছে, যার কারণে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ভি। তো যেহেতু এম কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েশনের বেলায় কনস্ট্যান্ট কি হয়, ডি ডিটি এর বাইরে চলে আসে, যার মানে এফ সমানুপাতিক এম ইন্টু ডিভি বাই ডিটি। এখন বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে এটার মান হচ্ছে ত্বরণ, অর্থাৎ অ্যাক্সেলারেশন এ। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এফ ইজ ইকুইভ্যালেন্স টু এম ইন্টু এ। এখানে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা কি করব, এফ ইজ ইকুয়ালস টু একটা সমানুপাতিক ধ্রুবক আনবো কে, এবং এই কে এর মান 1 বসানোর পরে আমরা পাবো হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ফাইনালি যেটা সম্পর্কে ধারণা পাই সেটা হচ্ছে বলের সূত্র, যেখানে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এখন এটাকে আমরা আরেকটু ইজি ভাবে বুঝতে পারি। আমরা যদি আমাদের চিত্রে তাকাই, এখানে বলা আছে কি, এম ভরের বস্তু ইউ আদিবেগে ছিল, এফ বল টি সময় যাবত প্রয়োগ করার ফলে তার ভরবেগ পরিবর্তন হয়ে গেছে এম ভি। তাহলে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন দাঁড়ায় এম ভি মাইনাস এম ইউ। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন দাঁড়ায় এম ভি মাইনাস এম ইউ। এখন যদি আমরা ভরবেগের পরিবর্তনের হার হিসাব করি, তাহলে কি ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ডিভাইড করলে আমরা পাবো ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ একক সময় ভরবেগ কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেই মানটা। এখন এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুইভ্যালেন্ট টু ভরবেগের পরিবর্তনের হার। এখানে উপরে উভয় সাইড থেকে এম কমন নিলে আমরা পাই এফ ইজ ইকুইভ্যালেন্স টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এই ভি মাইনাস ইউ বাই টি কার সূত্র? এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণের সূত্র। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা পাবো এফ ইজ ইকুইভ্যালেন্স টু এম এ। সেম ভাবে আমরা এখান থেকেও পাবো এফ সমান সমান এম এ। অর্থাৎ বল সমান সমান হচ্ছে ভর ইন্টু বস্তুর ত্বরণ, অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তুটি ত্বরণ প্রাপ্ত হবে। এটাই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি, যেখানে মূল যেই সূত্রটা সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এটাকে আমরা দুই ভাবেই ডিরাইভ করতে পারি, একটা হচ্ছে আমাদের 9-10 এর কনসেপ্ট দিয়ে, আরেকটা হচ্ছে যেহেতু আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শিখছি, তাই আমরা আরেকটা ডিফারেন্সিয়েশনের মেথডেও এটাকে ডিরাইভ করতে পারি। দুই ভাবে আমি ফাইনাল যে সূত্র পাই সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একটি ম্যাথ প্রবলেম সলভ করি, যেখানে একটি 5 কেজি ভরের বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে আমাদের প্রথম যে কোয়েশ্চেন 1 নং কোয়েশ্চেনে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তো প্রথম 10 সেকেন্ডে বস্তুটির উপর কন্টিনিউয়াসলি 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, যার মানে প্রথম 10 সেকেন্ডে বস্তুটির উপরে একটা সার্টেন অ্যামাউন্টের ত্বরণ কাজ করবে। এখন সেই ত্বরণটা বের করার জন্য আমাদের কাছে এম দেওয়া আছে, বস্তুর এম দেওয়া আছে 5 কেজি, বস্তুর এফ বল দেওয়া আছে 10 নিউটন এবং বস্তুর টি সময় দেওয়া আছে 10 সেকেন্ড। এখন আমরা জানি যে বস্তুটির শেষ বেগ ভি সমান সমান হবে ইউ প্লাস এটি।
যেখানে টি দেওয়া আছে, ইউ এখানে বস্তুর আদিবেগের কথা উল্লেখ করা নেই, তার মানে ধরে নিব সেটা স্থির অবস্থান থেকে চলতেছিল, যার মানে তার আদিবেগ 0। তাহলে এখানে আমাদের তার ত্বরণ এ এর মান লাগবে, সেই ত্বরণ এটা আমরা পাবো হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এই সূত্র থেকে, যেখানে এ সমান সমান হচ্ছে এফ বাই এম। এখানে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল এবং বস্তুটির ভর দেওয়া আছে 5 কেজি, তাহলে বস্তুটির ত্বরণ আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে প্রাপ্ত ত্বরণটা আমি এখানে বসানোর ফলে পাবো হচ্ছে আদিবেগ ইউ এর মান 0, ত্বরণের মান হচ্ছে 2 এবং টোটাল সময় হচ্ছে 10। তাহলে সে 10 সেকেন্ড পরে যে বেগটা পাবে সেটা হচ্ছে 10 × 2 মানে 20 মিটার পার সেকেন্ড, এবং এটাই হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথের আনসার। এবার আসি আমরা আমাদের 2 নং প্রবলেমে, যেখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে বস্তুটি প্রথম 30 সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করবে। তো এই ম্যাথটা করার জন্য আমার আগে অ্যাসপেক্টটা বুঝতে হবে যে এখানে প্রথম 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করার ফলে এই বস্তুটির মধ্যে একটি ত্বরণ ছিল। যেহেতু ত্বরণ ছিল তার মানে প্রথম 10 সেকেন্ডে বস্তুটি সমত্বরণে অতিক্রম করবে, যার কারণে প্রথম 10 সেকেন্ডের সূত্র S1 হবে প্রথম 10 সেকেন্ডে S1 সমান সমান হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে ইউ এর মান তো 0, যার কারণে এই পুরাটা হয়ে যাবে 0। তাহলে থাকবে হাফ ইন্টু এর মান হচ্ছে 2, টি এর মান 10 সেকেন্ড, 10-এর স্কোয়ার 100, 100-কে 2 দিয়ে গুণ করলে 200, দেন এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলে হয় 100, বা সিম্পলি আমরা 2 কেটে 10-এর স্কোয়ার লিখবো 100। তাহলে প্রথম 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার। প্রথম 10 সেকেন্ডে সে সমত্বরণে 100 মিটার দূরত্ব যাবে, বাট এরপর কি হবে? এরপর সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, আমরা আমাদের আগের ম্যাথে দেখতে পারলাম যে সে প্রথম 10 সেকেন্ডের পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। আমাদের এখানে ঘর্ষণের কথা কোথাও উল্লেখ করা নেই, অর্থাৎ এই বস্তুটির উপর, ধরে আমার বস্তুটি হচ্ছে এটা, এর উপর আমি কন্টিনিউয়াসলি এফ বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করার ফলে সে একটা পর্যায়ে গিয়ে ভি সমান সমান 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। তো এই 20 মিটার পার সেকেন্ড বেগ যে অর্জন করছে তার তো কোনো মন্দন নেই যেটা তার এই বেগকে থামাবে, বা তার কোনো এক্সট্রা ত্বরণ নেই যা তার বেগকে বাড়াবে, অর্থাৎ সে এই ফিক্সড বেগেই বাকি পুরাটা পথ যাবে। তার অর্থাৎ প্র্যাকটিক্যালি সে এখানে থামবে না, যেহেতু এখানে কোনো ঘর্ষণের কথা বলা নেই। তো সেই কারণে সে প্রথম 10 সেকেন্ড গেল সমত্বরণে, 30 সেকেন্ড হওয়ার জন্য আর বাকি 20 সেকেন্ড, তাহলে সে বাকি 20 সেকেন্ড যাবে সমবেগে, অর্থাৎ S2 হবে S2 ইজ ইকুয়ালস টু ভিটি, যেখানে ভি এর মান 20 এবং টি এর মানও 20, কারণ বাকি 20 সেকেন্ড। তাহলে S2 আসে 400 মিটার। তাহলে সে প্রথম 10 সেকেন্ডে যাবে 100 মিটার, পরবর্তী 20 সেকেন্ডে যাবে 400 মিটার। তাহলে সে প্রথম 30 সেকেন্ডে এস টোটাল হবে S1 প্লাস S2, 400 যোগ 100, অর্থাৎ আমার আনসার হবে 500 মিটার। তাহলে আমার 2 নাম্বার ম্যাথের আনসারটা আমরা খুব সহজে বের করে ফেললাম আমাদের গতির কনসেপ্ট দিয়ে এবং নিউটনের সেকেন্ড ল এর সূত্রগুলো অ্যাপ্লাই করে। এবার আমাদের যে থার্ড ম্যাথটা আছে এটা সেম টু সেম আমাদের 2 নং ম্যাথের মতো, জাস্ট এখানে কনসেপ্টটা একটু ঘুরাই দিয়েছে, সেম সূত্র, বাট তোমার এখানে সূত্রতে কোন মানটা আছে কোনটা নেই সেটা বুঝে নিজে সলভ করতে হবে। তাহলে এই 3 নাম্বার ম্যাথটা তোমরা বাসায় HW করবা। তাহলে এখন আমরা নিউটনের থার্ড লতে এগিয়ে যাই। এবার আসি আমরা আমাদের নিউটন কাকুর থার্ড অথবা শেষ লতে, যেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল রিলেটেড। তো এই লতে আমাদের বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটাকে আমরা বর্তমানে অন্য নামেও চিনি, সেটা হচ্ছে কার্মা। কিভাবে সেটা এখন একটু এক্সপ্লেন করি। ধরো এখানে একটা গাছ আছে, যদিও অনেক বিচ্ছিরি একটা গাছ আঁকছি, তাও ধরে নাও এখানে একটা গাছ আছে। এখন তুমি তুমি ধরো একজন বদমাস ছেলে, তোমার মন চাইলো যে এই গাছটা এখানে কেন দাঁড়ায় থাকবে, আমি এই গাছটাকে গিয়ে একটা ঘুষি মারবো। তো তুমি ঠিকঠাক মতো
নিজের মনে যা স্থির করলা তা করে তুমি কি করলা, তোমার হাত দিয়ে এটাকে একটা ঘুষি মারলা। এখন বলো, ঘুষি মারার পরে তোমার হাতে কি হবে? তোমার হাতের ঠিক এই জায়গাটা যেখান দিয়ে তুমি ঘুষি মারবা সেটা লাল হয়ে যাবে, সেখানে রক্ত জমবে এবং তুমি এখানে তীব্র ব্যথা অনুভব করবা। এখন কোন সময় কি ভেবে দেখছো যে কেন তুমি এই ব্যথাটা অনুভব করো? যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি লক্ষ্য করবা যে সেটার পিছনে দায় হচ্ছে নিউটনের থার্ড ল। কারণ তুমি একজন বস্তু, তুমি ধরি এফ বলে এই গাছকে ঘুষি মারছো। এখন তুমি এই গাছকে ঘুষি মারলে তোমার সাথে কি কার্মা হবে না? যেটা আমরা জানি ইনস্ট্যান্ট কার্মা হবে। এই গাছও তোমার দিকে সেম এফ বলে তোমার হাতে প্রয়োগ করবে, যার ফলে তুমি ঘুষি মারার সাথে ইনস্ট্যান্টলি তোমার এই জায়গাটা লাল হয়ে যাবে, তুমি এখানে তীব্র ব্যথা অনুভব করবা। কেননা তুমি যেই বলে গাছকে ঘুষি মারবা, গাছ ঠিক সেই সেই সেম বলটা তোমার দিকে প্রয়োগ করবে। যার কারণে আলটিমেটলি আমরা যখন কোনো দেওয়ালে ঘুষি মারি তখন আমাদের হাতটা ব্যথা করে। আমরা যত জোরে ঘুষি মারি আমাদের হাতে তত বেশি ব্যথা অনুভব হয়, কারণ আমরা ঠিক যেই বলটা দিই সেই বলটাই বিপরীত সাইড থেকে আমাদের দিকে প্রতিফলিত হয়। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল কাজ করে। এই ক্ষেত্রে আমরা এখানে তিনটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি যে এই ক্রিয়া প্রতিক্রিয়া বল এই দুইটা একই সাথে ঘটে। অর্থাৎ আমি যখন ক্রিয়া করব ঠিক তার সাথেই প্রতিক্রিয়া কাজ করবে। এবং 2 নং কথা হচ্ছে এই প্রতিক্রিয়া বলের মান হচ্ছে সমান ও বিপরীতমুখী। অর্থাৎ ক্রিয়া যেদিকে, প্রতিক্রিয়া ঠিক তার অপোজিটে। যেই মানে ক্রিয়া করব সেই মানেরই প্রতিক্রিয়া আমি ফেরত পাবো। অ্যান্ড থার্ড লটা হচ্ছে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করতে হবে, এরা কখনোই একই বস্তুর উপর কাজ করতে পারে না। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে একটা মানুষ আর একটা গাছ। মানুষ গাছকে এফ বলে ঘুষি মারে, গাছ ঠিক এফ বলটাই মানুষটার দিকে ফেরত দেয়। অর্থাৎ গাছ আর মানুষ দুইটা ভিন্ন বস্তুর উপরে বল কাজ করতেছে। তুমি ধরো একটা, আমি যে এখানে দাঁড়ায় আছি বা আমি এখানে এই যে হাঁটতেছি, এই হাঁটার জন্য আমি কি করতেছি, মাটির উপরে বল প্রয়োগ করতেছি, যার কারণে মাটিও ঠিক আমার দিকে বল প্রয়োগ করতেছে, যার কারণে তো আমি হাঁটতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে দুইটা এক্সাম্পল পাইলাম নিউটনের থার্ড ল এর। এক্সাম্পল গুলো হলো ওয়ালে ঘুষি মারা, মাটিতে হাঁটা। এমন আরো অসংখ্য এক্সাম্পল আমি এখান থেকে দিতে পারবো। এই সবগুলোই তোমাদের খ নাম্বারের অনুধাবনমূলকের জন্য তোমাদের দিতে পারে, যেখান থেকে তোমার ফিগার আউট করতে হবে যে এগুলা আলটিমেটলি নিউটনের থার্ড ল এর কোয়েশ্চেন। এন্ড সেখানে তোমার এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য এবং মানের ভিত্তিতে এদেরকে এক্সপ্লেন করতে হবে। তো এটাই ছিল নিউটনের থার্ড ল এর এর মেন যে থিওরি গুলো আছে এবং এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আশা করি এগুলা ক্লিয়ার হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে নিউটন কাকুর আর কোনো ল নেই, নিউটন কাকু শুধু এই তিনটা লই দিছে। এন্ড আমাদের এসএসসি এবং এইচএসসি তে এই তিনটা ল নিয়ে স্টাডি করা লাগে। এই ক্লাসটা এসএসসি স্টুডেন্টরাও করতে পারবে, এইচএসসি স্টুডেন্টরাও করতে পারবে, বাট মূলত এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারের প্লে লিস্টের ফার্স্ট ভিডিও হিসেবে আমরা এই ভিডিওটাকে ধারণ করলাম। এটা হচ্ছে লেকচার 1। ঠিক এরকম ভাগে ভাগে বিভিন্ন লেকচারে আমরা এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটাকে একটু একটু করে শেষ করব, কেননা এটা অনেক বড় একটা চ্যাপ্টার। একসাথে সব টপিক কভার করতে গেলে তোমার মাথায় সবগুলো নাও ঢুকতে পারে, যার কারণে আমরা আস্তে আস্তে এক এক দিন এক এক টপিক কভার করার মাধ্যমে অল্প কয়েকটা ক্লাসের মধ্যে এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটাকে ভালো মতো শেষ করব। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।